Dear students, welcome again. I hope all of you are well. I am also well. Identity, I am Uttam Odhikari, Assistant Head Teacher, Mahilara AN High School, Gornodi, Borishal. Today's subject, English, second paper, Grammar, for classes 9 and 10. Dear students, I am presenting some sentences before you. Look at the face. Can you say what examples the upper three pairs of sentences are? These sentences are examples of change of voice. So, today's lesson, change of voice, part 1. Learning outcomes. After the end of the lesson, students will be able to define the voice, classify the voice, change voice from active to passive. So more. At first, we know the definition of voice. Voice is a form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করেছেন, না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। ভয়েস দু প্রকার। There are two kinds of voice in English. One, active voice. Two, passive voice. A special pattern, quasi-passive voice. Basic structure. Dear students, look at the face. I am presenting the basic structure of voice. This is the structure of active voice. Now, I have presented the structure of passive voice. Follow. তোমরা খেয়াল করো, যখন অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয় অথবা প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত হবে তখন সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে। তোমরা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা খেয়াল করো। সাবজেক্ট, এখানে ব্র্যাকেটে লেখা আছে NP1। NP শব্দের অর্থ হচ্ছে নাউন ফ্রেজ, এখানে নাউন বা প্রোনাউনও হতে পারে, প্লাস ভার্ব, যেটা প্রত্যেকটা সেন্টেন্সেরই একটি অপরিহার্য অংশ বা অঙ্গ। এরপরে আছে অবজেক্ট বা NP2। তোমাদের পূর্বেই বলা হয়েছে NP হচ্ছে নাউন অথবা প্রোনাউন। একটি কথা মনে রাখার বিষয় সবসময়ের জন্যই, যখন আমরা ভয়েস চেঞ্জে আসবো তখন সাবজেক্ট, ভার্ব, এরপরে একটি অবজেক্ট থাকবেই। কারণ কি, অবজেক্ট ব্যতীত ভয়েস চেঞ্জ সম্ভব নয়। তোমরা হয়তো পূর্বেই এই নিয়মটা বা এই সূত্রটি জেনেছ, তোমাদেরকে আমি আবারও স্মরণ করে দিচ্ছি। তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে যে ভয়েস চেঞ্জে যখন করতে যাব তখন দুটো বিষয়ের দিকে খেয়াল করতে হবে। আমাদের
সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। এরপরে লক্ষণীয় বিষয়, যখনই আমরা চার্টের দিকে খেয়াল করো, যখনই আমরা ভয়েস চেঞ্জ করতে যাব আমাদের অতিরিক্ত একটি বি ভার্বের প্রয়োজন হবে। যদি সেটা কন্টিনিউয়াস টেন্সও হয়ে থাকে, অর্থাৎ আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্স করতে গেলে অবশ্যই সেখানে বি ভার্বের দরকার আছে বা প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক না কেন, সে প্রেজেন্টেই হোক বা পাস্টেই হোক বা ফিউচারই হোক, বি ভার্ব থাকবেই। তারপরেও অতিরিক্ত একটি বি ভার্ব প্রয়োজন হবে। তোমরা যে ওভালটি বা বৃত্তটি রয়েছে এর ভিতরে বি কে ইন্ডিকেট করা হয়েছে। এখানে বি ভার্বের যে কয়েকটি রূপ রয়েছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, এই রূপগুলো এখানে তুলে ধরা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এতগুলো কি আমরা একই সাথে ব্যবহার করব বা কোনটার ক্ষেত্রে ব্যবহার করব? না, অবশ্যই একসাথে নয়। এটা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী এটাকে ব্যবহার করতে হবে। তোমরা নিচের ঘরটাতে খেয়াল করো, যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তখন এম অথবা ইজ অথবা আর হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স হলে ওয়াজ অথবা ওয়্যার হবে। কন্টিনিউয়াস টেন্স হলে যে কোনো কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন সেক্ষেত্রে বিং হবে, এবং পারফেক্ট টেন্স, সে যে কোনো পারফেক্টই হোক না কেন সেক্ষেত্রে আমাদের বি ভার্ব বিন ব্যবহার করতে হবে। তোমরা এই যে স্ট্রাকচারটি, বেসিক স্ট্রাকচার অফ ভয়েস চেঞ্জ এখানে উপস্থাপন করা হয়েছে, এটাকে ভালো করে মনে রাখবে। আমরা যে টেন্সেরই ভয়েস চেঞ্জ করতে যাই না কেন, এই ছকটি অথবা এই গঠনের যে নমুনাটা এখানে দেখানো হয়েছে, এটুকু যদি তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো তাহলে যে কোনো টেন্সেরই ভয়েস চেঞ্জ তোমরা অতি সহজেই করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্সাম্পলে আসি। অ্যাক্টিভ ভয়েসের একটি এক্সাম্পল, শি রাইটস এ লেটার। এখানে NP1 সেটা হচ্ছে শি এবং রাইটস ভার্ব, এবং পরবর্তীতে আছে এ লেটার, এটা হচ্ছে NP2। আমরা যখন ভয়েস চেঞ্জ করব তোমাদের আগেই বলা হয়েছে সাবজেক্টটাকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সুতরাং NP2 প্রথমে চলে আসবে এবং NP1 চলে যাবে শেষে। তাহলে এটার প্যাসিভ ফর্ম হচ্ছে এ লেটার ইজ রিটেন বাই হার। খেয়াল করো, প্রথমেই NP2, এরপরে একটি ভার্ব ইজ রয়েছে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে সংক্ষেপে লেখা হয়েছে VPPT, মানে ভার্ব ফার্স্ট পার্টিসিপল অথবা V3। এরপরে রয়েছে বাই, এবং প্রথমে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি ছিল তার অবজেক্টিভ ফর্ম হার। খেয়াল করো, এখানে বি ভার্বটিকে ইন্ডিকেট করা হয়েছে, বি ভার্ব ইজ এবং প্রিপোজিশন বাই। অর্থাৎ যখনই আমরা প্যাসিভ করতে যাব, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করতে যাব তখন যে অবজেক্টটি থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেটিকে যখন আমরা অবজেক্টে রূপান্তর করব তার পূর্বে একটি বাই বসাতে হবে। চেঞ্জ অফ প্রোনাউন্স, অর্থাৎ সাবজেক্টটিকে অবজেক্ট করার সময় বা অবজেক্টটিকে সাবজেক্ট করার সময় কিভাবে পরিবর্তন হবে
বা এর সাবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্মটা কিরকম বা কিরূপ হয় সেটুকু আমাদের মনে রাখতে হবে, বা কোনটার ক্ষেত্রে পরিবর্তন হয় কোনটার ক্ষেত্রে হয় না সেটুকু আমাদের মনে রাখার বিষয় রয়েছে। খেয়াল করো, চেঞ্জ অফ প্রোনাউন্স, শুধুমাত্র কিছু কিছু প্রোনাউন রয়েছে এইগুলোই শুধুমাত্র পরিবর্তন হবে, অন্যগুলো নয়। যেমন সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট করার সময় বি হবে। সাবজেক্ট উই হলে অবজেক্ট করার সময় আজ হবে। অনুরূপভাবে হি থাকলে পরে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। লক্ষণীয় বিষয়, প্রোনাউন ইউ এবং ইট এই দুটি অপরিবর্তনীয়, অর্থাৎ যদিও প্রোনাউন তারপরেও ইউ এবং ইট এর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই রকম। আরেকটি লক্ষণীয় বিষয়, নাউনের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট যদি নাউন থাকে সেক্ষেত্রে একে পরিবর্তন করার সময় কোনো পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ বা প্যাসিভে যখন আমরা রূপান্তর করব তখন এর রূপগত কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে কতগুলো এক্সাম্পল বা উদাহরণ উপস্থাপন করা হলো। এখানে 5 জোড়া সেন্টেন্স রয়েছে অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম এর। তো প্রথম জোড়ায় 1 নম্বরে রয়েছে she draws a picture, এর প্যাসিভ ফর্মে a picture is drawn by her। যেহেতু এটির অ্যাক্টিভ ফর্মের সাবজেক্টটি she এবং যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এই সাবজেক্টের পরে বিভার হিসেবে একটি ভয়েসের ক্ষেত্রে বিভার হিসেবে এখানে ইজ আনা হয়েছে, এবং সূত্র অনুযায়ী প্রত্যেকটি ভার্বেরই মেইন ভার্ব পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে, সেটা প্রত্যেকটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এটা খুব একটা আলোচনার বিষয় এখন এই মুহূর্তে নয়। এরপরে 2 নম্বরের সেন্টেন্সটি খেয়াল করো, অ্যাক্টিভ ফর্মে রয়েছে সেতু ইজ ড্রিঙ্কিং ওয়াটার, এবং এর প্যাসিভ ফর্ম হবে ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক বাই সেতু। এক্ষেত্রেও দেখো বিভার্ব আনা হয়েছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স এই কারণে প্যাসিভ করার সময় বিভার্ব আনা হয়েছে বিং। এভাবে তৃতীয় নম্বরের বা তৃতীয় জোড়ার দিকে খেয়াল করো, অ্যাক্টিভ ফর্মে রয়েছে দে অ্যাড সাম ম্যাঙ্গোস, এর প্যাসিভ ফর্মে হবে সাম ম্যাঙ্গোস ওয়ার ইটেন বাই দেম। এখানে ম্যাঙ্গোস মানে সাম ম্যাঙ্গোস এইটা হলো বহুবচন, এই বহুবচন হওয়ার কারণে সাম ম্যাঙ্গোসের পরে এখানে ওয়াজ না হয়ে আবার যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এই কারণে ওয়ার ব্যবহার করা হয়েছে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা আগেই আলোচনা হয়েছে। এরপরে সূত্র অনুযায়ী বাই এবং প্রথম যে সাবজেক্টটি ছিল তাকে অবজেক্ট দেম করা হয়েছে। 4 নম্বরটি খেয়াল করো, আই উইল সেন্ড ইউ এ লেটার, এর প্যাসিভ ফর্মে হবে এ লেটার উইল বি সেন্ট বাই মি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সেন্টেন্সটির দিকে একটু খেয়াল করো, এখানে কিন্তু দুটি অবজেক্ট রয়েছে, একটি হলো ডাইরেক্ট অবজেক্ট, আরেকটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তোমাদের জ্ঞাতার্থে একটু স্মরণ করে দিচ্ছি, ডাইরেক্ট অবজেক্ট হলো বস্তু এবং ইনডাইরেক্ট অবজেক্ট হলো ব্যক্তি, অর্থাৎ যেটা দ্বারা বস্তু বোঝায় সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট, এবং যেটা দ্বারা ব্যক্তি বোঝায় সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা কিন্তু যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করে প্যাসিভ ফর্ম করতে পারতাম। এখানে লেখা হয়েছে এ লেটার উইল বি সেন্ট বাই মি, এটি না লিখে যদি লিখতাম ইউ উইল বি সেন্ট এ লেটার বাই মি, তাতেও হতো। পঞ্চম জোড়ায় খেয়াল করো, উই মেড হিম ক্যাপ্টেন, এর প্যাসিভ ফর্মে হয়েছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। এখানে একটু লক্ষণীয় বিষয়, যদিও আমরা এর সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করব, তারপর তোমাদের জ্ঞাতার্থে একটু স্মরণ করে দিচ্ছি। এখানে একটি ফর্মটি খেয়াল করো, উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হিম হলো অবজেক্ট এবং ক্যাপ্টেন হলো কমপ্লিমেন্ট, অর্থাৎ এটি হচ্ছে অবজেক্টের একটি সম্পূরক শব্দ। সম্পূরক শব্দকে কখনোই অবজেক্ট হিসেবে ধরা যাবে না, এই কারণে
এখানে হিমকে সাবজেক্ট করা হয়েছে প্যাসিভ করার সময়, এই কারণে হি ওয়াজ লেখা হয়েছে। যেহেতু এটা ফার্স্ট টেন্স, মেড তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং ক্যাপ্টেনটা অর্থাৎ কমপ্লিমেন্ট যে শব্দটা সেটা তার নিজস্ব স্থানেই রয়ে গেছে। এরপর সূত্র অনুসারে বাই এবং প্রথম সেন্টেন্সের যেটা সাবজেক্ট ছিল সেটি অবজেক্ট হিসাবে আজ ব্যবহার করা হয়েছে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের সামনে একটি দীর্ঘ চার্ট উপস্থাপন করা হলো, স্ট্রাকচারস অফ ভয়েস অফ ভেরিয়াস টেন্সেস। আমাদের সর্বমোট যে 12টি টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে রয়েছে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটিরই অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্মের যে গঠন সেগুলো উল্লেখ করা হলো। এবং তোমরা খেয়াল করো, তোমরা নিশ্চয়ই, যেহেতু আমরা এখানে ভয়েস চেঞ্জে আলোচনায় এসেছি, তোমাদের পূর্বে অবশ্যই টেন্স সম্পর্কে অবশ্যই ভালো ধারণা আছে আমি ধরে নেব, কারণ টেন্স সম্পর্কে ভালো ধারণা ব্যতীত ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। এখানে 12টি টেন্সের এই স্ট্রাকচার মানে অ্যাক্টিভ ফর্মে যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি কিন্তু 12টি টেন্সের স্ট্রাকচার, এবং এর প্যাসিভ ফর্মে কি হবে সেটিও এখানে দেখানো হলো। তোমাদের জ্ঞাতার্থে একটু স্মরণ করে দিচ্ছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি 12টা টেন্স, এর প্রত্যেকটিরই ভয়েস চেঞ্জ করা সম্ভব বা করা যায় গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার মূলত খুব একটা দেখা যায় না বা নেই বলতে গেলে। এই কারণে এগুলো খুব একটা জানার প্রয়োজন হয় না, তথাপি তোমাদের জানানোর জন্য আমি গঠনগুলো এখানে তুলে ধরেছি। প্রত্যেকটির ক্ষেত্রে খেয়াল করো যে সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে এবং অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়েছে, এবং অতিরিক্ত যে বিভার্ব হিসেবে এখানে আনা হয়েছে সেই বিভার্বটি এখানে নীল রঙের কালি ব্যবহার করে তোমাদেরকে চিহ্নিত করা হয়েছে। কোন টেন্সের ক্ষেত্রে কোন বিভার্ব ব্যবহার করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তোমাদের এই বেসিক স্ট্রাকচারের ভিতরে যে জিনিসটা আমি দেখিয়েছিলাম, যে সূত্রটা আমি দেখিয়েছিলাম, সেটি কিন্তু এর বিস্তারিত রূপটা এখানে তুলে ধরেছি। আশা করি তোমরা, আমি প্রত্যেকটা স্ট্রাকচার আলাদাভাবে এখানে পড়লাম না, আমি আশা করব যে তোমরা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরবর্তী পাতায় আমি যাচ্ছি। এখানেও এক্সাম্পলস অফ ভয়েস অফ ভেরিয়াস টেন্সেস, অর্থাৎ আমাদের যে 12টি টেন্স রয়েছে সেই 12টি টেন্সের এই ভয়েস চেঞ্জ এখানে আগে ছিল স্ট্রাকচার বা গঠন, আর এখানে উদাহরণ তুলে ধরা হয়েছে। তোমরা প্রত্যেকটা উদাহরণের দিকে একটু খেয়াল করো, এবং যেটাকে প্যাসিভ ফর্মে করা হয়েছে সেইখানে খেয়াল করো যে ভার্বের যে পরিবর্তনটা তোমাদের আগেই বলেছিলাম যে কোনটার ক্ষেত্রে কোন বিভার্ব আনতে হবে সেটার কিন্তু এখানেও লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং মেইন একসাথে মেইন ভার্বটিকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। যেহেতু এটার ফর্ম চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যে টেন্সেরই, আমি আগেই বলেছিলাম, যে টেন্সেরই ভয়েস চেঞ্জ করি না কেন, যখন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। এই কারণে যে বিভার্বটা, অতিরিক্ত যে বিভার্বটা আনতে হবে সেইটাকে এবং মেইন ভার্বটাকে এখানে লাল রঙের কালি দিয়ে এখানে চিহ্নিত করে দেখানো হয়েছে। আশা করি তোমরা এগুলো দেখে, আমি সেন্টেন্সগুলোর নাম ভিন্ন ভিন্নভাবে বলছি না, তোমরা নিশ্চয়ই এগুলো পড়ে নিয়েছো, মনে মনে পড়ে নিয়েছো। পড়ে তোমরা যে পার্থক্যটা, অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্মের যে ভেরিয়েশনটা বা পার্থক্যটা, সেটা তোমরা এখন একটু খেয়াল করো যে রূপগত কি পরিবর্তন হয় বা হচ্ছে, সেটু তোমরা
আশা করছি অনুধাবন করছো। এবারে একটি নোট তোমাদের সামনে তুলে ধরছি। The uses of dot dot perfect continuous tense is very rare. এখানে ডট ব্যবহার করা হয়েছে, এখানে টেন্সের কথা উল্লেখ করবে, সে প্রেজেন্ট টেন্স হোক বা পাস্ট হোক বা ফিউচার হোক, অর্থাৎ যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহার, এর প্যাসিভ ফর্মের যে ব্যবহার, এটা খুবই কদাচিৎ, মানে ব্যবহার বলতে গেলে নেই, কিন্তু গ্রামাটিক্যাল রুল অনুসারে সেটি করা যায়, কিন্তু বাস্তব ব্যবহারের নেই। দ্বিতীয় আরেকটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে, সামটাইমস ইন দ্য প্যাসিভ ফর্ম at, with, or two prepositions are used at the place of by according to person or verb. অর্থাৎ কিছু কিছু সময় বা কখনো কখনো প্যাসিভ করার সময় বাইয়ের স্থলে, প্রিপোজিশন বাইয়ের স্থলে at, with অথবা টু প্রিপোজিশন ব্যবহার করতে হয়। এটি সাধারণত পার্সন অনুসারে অথবা ভার্ব অনুসারে হয়ে থাকে। এক্সাম্পলগুলো থেকে খেয়াল করো। অ্যাক্টিভ ফর্মে প্রথম জোড়ায় রয়েছে অ্যাক্টিভ ফর্মে আই নো হিম। তোমরা সবসময় মনে রাখবে নো ভার্বের পরে প্রিপোজিশনটি অর্থাৎ বাইয়ের স্থলে প্রিপোজিশনটি টু হবে, এ কারণে লেখা হয়েছে হি ইজ নোন টু মি। দ্বিতীয় জোড়ায় খেয়াল করো হিজ বিহেভিয়ার অ্যানয়েড মি। এখানে বিহেভিয়ার এই ভার্বটির কারণে, বিহেভিয়ার বা কোনো আচরণ বা ব্যবহার, এই ক্ষেত্রে মানে ম্যানার, এই সব ক্ষেত্রে সাধারণত অ্যাট হয় বা উইথ হয়, এই কারণে ব্যবহার করা হয়েছে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। আমরা পরবর্তী পাতায় আসছি। ইউজ অফ ডাবল অবজেক্ট, এর ব্যবহার পূর্বেই তোমাদের একটি দেখিয়েছিলাম, আবার উল্লেখ করা হলো। এখানে দুটি অ্যাক্টিভ ফর্মের এক্সাম্পল উপস্থাপন করা হয়েছে, শি গেভ মি এ পেন, এবং পরবর্তী সেন্টেন্সে রয়েছে মিস্টার কামাল টিচেস আস ইংলিশ। এটিকে প্যাসিভ করার সময় দুইটা ভাবেই করা যাবে। প্রথম জোড়ার দিকে খেয়াল করো, এ পেন ওয়াজ গিভেন মি বাই হার। এখানে ডাইরেক্ট অবজেক্টটিকে প্রথমে নেওয়া হয়েছে এ নম্বরে, এবং পরবর্তী বি নম্বরে যে অন্য একটা নিয়ম, সেটা হলো কি ইনডাইরেক্ট অবজেক্টটিকে প্রথমে এনে, মানে ইনডাইরেক্ট অবজেক্টটিকে প্রথমে এনে সাবজেক্ট করে সেটাকে প্যাসিভ করা হয়েছে। আই ওয়াজ গিভেন এ পেন বাই হার। পরবর্তী সেন্টেন্সে খেয়াল করো, মিস্টার কামাল টিচেস আস ইংলিশ। এটার প্যাসিভ ফর্মে রয়েছে উই আর টট ইংলিশ বাই মিস্টার কামাল। অথবা বি নাম্বারে যেভাবে আছে ওভাবে লিখতে পারো, ইংলিশ ইজ টট আস বাই মিস্টার কামাল। যে কোনো একটি অবজেক্টকে প্রথমে এনে সেটিকে ভয়েস চেঞ্জ করা যাবে। ইউজ অফ ডাবল অবজেক্ট হোয়ার অ্যাডিং টু অর ফর। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে অ্যাক্টিভ ফর্মের দুটি সেন্টেন্স উপস্থাপন করা হয়েছে। তোমরা খেয়াল করো, এই দুটো সেন্টেন্সের অবজেক্টের পূর্বে একটিতে ফর আর একটিতে টু ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা এখানে যেটা শিখব সেটা হচ্ছে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে, ভার্বের পরে যদি দুটো অবজেক্ট থাকে এবং একটি অবজেক্টের পূর্বে যদি ফর অথবা টু থাকে, সেগুলোকে কিভাবে পরিবর্তন করতে হবে সেই নিয়মটা তোমাদের এখন উপস্থাপন করছি। প্যাসিভ ফর্মে আছে এক নম্বরটি খেয়াল করো, এ লট অফ থিংস ওয়ার ডান ফর মি বাই হার। এরপরে দ্বিতীয়টি প্যাসিভ ফর্মে, দ্য প্রবলেম ওয়াজ এক্সপ্লেইন টু দ্য স্টুডেন্টস বাই দ্য টিচার। লক্ষণীয় বিষয়, এই নোটটি খেয়াল করো, সেন্টেন্স দুটিতে লক্ষ্য করেছো দুটি করে অবজেক্ট রয়েছে।
এর মধ্যে একটি হলো বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট, অন্যটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে যথাক্রমে দুটি প্রিপোজিশন ফর ও টু রয়েছে, এজন্য প্যাসিভ করার সময় এদের সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়নি। কারণ এই নিয়মটা তোমরা খেয়াল করবে, কারণ ইনডাইরেক্ট অবজেক্ট এর পূর্বে ফর অথবা টু প্রিপোজিশন থাকলে প্যাসিভ করার সময় এগুলোকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করা যায় না। ইউজ অফ কগনিট অবজেক্ট, এখানে উদাহরণগুলো খেয়াল করো। প্রথম জোড়ায় রয়েছে অ্যাক্টিভ ফর্মে she slept a sound sleep এবং প্যাসিভ ফর্মে a sound sleep was slept by her। এরপরের জোড়ায় অ্যাক্টিভ ফর্মে রয়েছে she has fought a good fight এবং এই প্যাসিভ ফর্মে a good fight has been fought by him। এখানে লক্ষণীয় বিষয়, এর অবজেক্টটি মূলত ভার্ব থেকেই উৎপত্তি হয়েছে। এই জাতীয় ভার্বগুলোকে কগনিটিভ ভার্ব বলা হয় এবং এই জাতীয় অবজেক্টকে কগনেট অবজেক্ট বলা হয়। ইউজ অফ রিফ্লেক্সিভ অবজেক্ট, এখানে দুটো সেন্টেন্স অ্যাক্টিভ ফর্মে তুলে ধরা হয়েছে, she hurt herself এবং পরেরটি you should help yourself। লক্ষণীয় বিষয়, এখানে she এবং herself মূলত একই ব্যক্তি, আবার পরবর্তী সেন্টেন্সেও you এবং yourself মূলত একই ব্যক্তি, একটি হচ্ছে মানে সাবজেক্ট আর একটি হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই জাতীয় ভার্বগুলোকে, অর্থাৎ সাবজেক্টের প্রতিফলন অবজেক্টের ভিতর দিয়ে যেহেতু হচ্ছে, এই জন্য এগুলোকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলা হয় এবং এগুলো পরিবর্তন করার সময় কোনো পাশ পরিবর্তন অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের যে পার্শ্ব পরিবর্তন এটি হবে না। এই কারণে she was hurt by herself। এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে ভার্বটি হার্ট, এখানে আমরা ভার্বটিকে পাস্ট ফর্মে ধরবো এই কারণে যেহেতু she এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এটাকে যদি প্রেজেন্ট ফর্মে ধরি তাহলে এখানে একটি এস যুক্ত করতে হয়। যেহেতু এখানে এসটি নেই, সুতরাং এটিকে আমরা পাস্ট টেন্সে ধরবো। এর পরবর্তী সেন্টেন্সে দেখো ইউ শুড হেল্প ইয়োরসেলফ, তোমার উচিত তোমার নিজেকে সাহায্য করা। এখানে যেহেতু মডাল ভার্ব শুড রয়েছে, এই জন্য শুধুমাত্র এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে এবং বাকি নিয়মগুলো পূর্বের মতোই, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আর সেগুলো তো আছেই এবং সূত্র অনুসারে বাই সেটিকেও ব্যবহার করা হয়েছে। ইউজ অফ ফ্যাক্টিটিভ ভার্ব, এক্সাম্পল, ফ্যাক্টিটিভ ভার্বের একটি উদাহরণ তোমাদের প্রথম দিকেই দেখিয়েছিলাম, পুনর্বার সেটিকে আবার দেখাচ্ছি। এই ফ্যাক্টিটিভ ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে যে অবজেক্ট থাকা সত্ত্বেও একটি সম্পূরক শব্দ বা কমপ্লিমেন্ট ওয়ার্ড প্রয়োজন হয়, সেইটাকে এখানে তুলে ধরা হলো। এবং কমপ্লিমেন্ট ওয়ার্ডটাকে কখনোই সাবজেক্ট হিসাবে গণ্য করা যাবে না, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে এটাকে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্যাসিভ ফর্মে এটিকে সাবজেক্ট হিসাবে গণ্য করা যাবে না। এই কারণে প্যাসিভ করার সময় হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস এটি হয়েছে। এবং পরবর্তীটাও দেখো, দ্য বয় কল্ড এ ফুল বাই দ্য টিচার, মানে অ্যাক্টিভ ফর্মে ছিল দি টিচার কল্ড দ্য বয় এ ফুল, এটা প্যাসিভ ফর্মে হয়েছে দ্য বয় ওয়াজ কল্ড এ ফুল বাই দ্য টিচার। নোটটা আবারও তোমাদের স্মরণ করে দিচ্ছি, ফ্যাক্টিটিভ অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে এবং কোনো সেন্টেন্সকে প্যাসিভ করার সময় কমপ্লিমেন্ট জাতীয় ওয়ার্ডকে কখনোই অবজেক্ট হিসেবে গ্রহণ করা যায় না বা হয় না।
এবারে আমরা মোডাল ভার্বের ব্যবহার দেখব। মোডাল ভার্বগুলো আগে আমরা দেখে নেই। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, গোয়িং টু, ইউজ টু, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এগুলো থাকলে এরপরে বি ভার্ব সরাসরি ব্যবহার করে প্যাসিভ করতে হয়, অর্থাৎ বি ভার্বের যে অন্য রূপগুলো আছে সেগুলো ব্যবহার না করে সরাসরি বি ব্যবহার করতে হবে, এবং বাকি নিয়মগুলো আগের মতোই। এক্সাম্পল খেয়াল করো। প্রথমটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে ইউ মাস্ট টেক ইট, এর প্যাসিভ ফর্মে ইট মাস্ট বি টেকেন বাই ইউ। এরপরে অ্যাক্টিভ ফর্মে রয়েছে দে আর গোয়িং টু মেক এ হাউস, এর প্যাসিভ ফর্মে হবে এ হাউস ইজ গোয়িং টু বি মেড বাই দেম। এরপরেরটি অ্যাক্টিভ ফর্মে রয়েছে উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেমস, এর প্যাসিভ ফর্মে হবে দ্য প্রবলেমস হ্যাভ টু বি সলভড বাই আস। এবং লাস্টে যেটি রয়েছে ইউ শুড কিপ ইয়োর প্রমিস, এর প্যাসিভ ফর্মে হবে ইয়োর প্রমিস শুড বি কেপ্ট বাই ইউ। শিক্ষার্থীবৃন্দ, এবারে প্রশ্নোত্তর পর্ব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই পার্ট নিয়ে তোমরা প্রশ্ন করতে পারো, কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করবে, আমি এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। Now solve the following questions. এখন তোমাদের সামনে আমি দেব, তোমরা প্রশ্নগুলো সলভ করবে। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যদিও সময়টাকে উল্লেখ করা আছে, তোমরা অতি অল্প সময়ের ভিতরে প্রশ্নের উত্তরগুলো সলভ করবে। 1 নম্বরে রয়েছে দি বয় র্যান এ রেস, 2 রয়েছে দি ওয়াশ মেকার হ্যাড রিপেয়ার্ড মাই ওয়াশ, 4 নম্বরে রয়েছে দি কাউ গিভস আস মিল্ক, 5 নম্বরে রয়েছে ইউ শুড ডু ইউর ডিউটি, 6 নম্বরে রয়েছে শি ইজ গোয়িং টু পোস্ট দ্য লেটার, এবং 7 নম্বরে রয়েছে I saw him playing cricket, 8 নম্বরে রয়েছে everyone knows him to be an honest man, এবং 9 নম্বরে রয়েছে he put on a new dress, এবং সর্বশেষে 10 রয়েছে they elected him president। আমি আশা করছি তোমরা উত্তরগুলো ইতিমধ্যেই মনে মনে স্থির করে ফেলছো। আমি আরেকটু সময় দিচ্ছি তোমাদের, আরেকবার পড়ছি, তোমরা খেয়াল করো। 1 নম্বরে দি বয় র্যান এ রেস, 2 নম্বরে রয়েছে The watchmaker had repaired my watch, 3 নম্বরে আছে we have heard her sing, 4 নম্বরে রয়েছে the cow gives us milk, 5 নম্বরে রয়েছে we should do our duties, 6 নম্বরে রয়েছে she is going to post the letter, 7 নম্বরে রয়েছে I saw him playing cricket, 8 নম্বরে রয়েছে everyone knows him to be an honest man, এবং 9 নম্বরে রয়েছে he put on a new dress, এবং 10 রয়েছে they elected him president। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ইতিমধ্যে তোমরা উত্তরগুলো মনে মনে স্থির করে ফেলেছ। আমি বরাবরের মতো এবারও তোমাদের উত্তরগুলো দিয়ে দেব, তোমরা মিলিয়ে নাও। ডেজার্ট আনসার, যদিও এটা পেয়ার ওয়ার্ড ছিল, তোমাদের ইন্ডিভিজুয়ালি এগুলো করতে হয়েছে, একটু মিলিয়ে নাও। নাম্বার 1 এর উত্তরটা এ রেস ওয়াজ রান বাই দ্য বয়, 2 নম্বরে মাই ওয়াচ হ্যাড বিন রিপেয়ার্ড বাই দ্য ওয়াচ মেকার, 3 নম্বরে উত্তরটি হার্ড সিং হ্যাজ বিন হার্ড বাই আস, 4 নম্বরে উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ, অথবা মিল্ক ইজ given us by the cow, 5 নম্বরের উত্তরটি our duty should be done by us, 6 নম্বরে the letter is going to be posted by her, 7 নম্বরের উত্তরটি he was seen playing cricket by me, 8 নম্বরের উত্তরটি he is known to be an honest man to everyone, 9 নম্বরের উত্তরটি a new dress was put on by him, এবং 10 এর উত্তরটি হচ্ছে he was elected chairman by us। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের জন্য আমি বাড়ি কাজ দিচ্ছি,
একটি সেন্টেন্স তোমাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। সেন্টেন্স পুরোপুরি বলা যাবে না এই কারণে যে সেন্টেন্সটি মূলত দেওয়া হয়েছে এটি ভার্বটিকে ব্র্যাকেটের মধ্যে আটকে দেওয়া হয়েছে এজন্য যে এটা কোনো টেন্সে নেই। এটা 12টি যে টেন্স রয়েছে সেই 12টি টেন্সে কনভার্ট করে তার প্রত্যেকটিতে মানে যে 12টির টেন্সেরই প্যাসিভ ফর্মে রূপান্তর করবে। আমি তোমাদের একটি নমুনা ছক দিয়ে দিলাম এবং এক্সাম্পল হিসেবে একটি তোমাদের করিয়ে দিয়েছি। 1 নম্বরে দেখো মানে সেন্টেন্সটি ছিল she suggest me, এর অ্যাক্টিভ ফর্মে হবে she suggests me এবং এর প্যাসিভে হবে I am suggested by her। এরকম ভাবে তোমরা বাকি টেন্স গুলোতে অ্যাক্টিভ ফর্মে এবং প্যাসিভ ফর্মে রূপান্তর করবে। এটি তোমাদের বাড়ির কাজ। ছকটির দিকে তোমরা ভালো করে নজর দিয়ে এইভাবে বাড়িতে বসে পূরণ করবে। শিক্ষার্থীবৃন্দ, এবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। We will meet on the next class. Thanks for today.